অনিমার চোখ কপালে উঠতে দেখে আরিশা খুব খুশি হলো। মনে মনে এটাই চাচ্ছিল, ইচ্ছা করে এই চ্যালেঞ্জটা রেখেছে যাতে অনিমা হেরে যায় এবং আরিশাকে আর বিরক্ত করতে না আসে, কারণ স্কেটিং অনিমা করতে পারবে না। এই ব্যাপারে আরিশা নিশ্চিত। মুখ ভরা দুষ্টু হাসি নিয়ে বলল, আপনাকে এইটা পরে স্কেটিং করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনি আর আমার সাথে দেখা করতে আসবেন না। আর যদি করতে পারি তাহলে কি আরিশা আমার ফ্রেন্ড হবে? ডেফিনেটলি হব, তবে আগে এই পুলোকে 2বার রাউন্ড দিতে হবে আপনাকে। 2বার? জি। চিন্তার ছাপ পড়ল অনিমার চেহারায়। ধীর হাতে আরিশা থেকে স্কেটস জোতা নিয়ে চেয়ারে বসলো। আরিশা অনিমার চেহারা দেখে খুবই মজা পাচ্ছিল। আপনার যদি মনে হয় আপনি পারবেন না তাহলে বাদ দেন, করা লাগবে না। না আরিশা মা, তুমি চেষ্টা করতে তো সমস্যা নেই, তাই না? তবে এটা যে আমার একটু টাইট হবে। আমার কাছে এর চাইতে বড় সাইজ নেই। বাবা আমার জন্য 4টা রোলার স্কেটস নিয়ে এসেছিল বাইরে থেকেই, এটাই সবচেয়ে বড়। আচ্ছা দেখি এটা দিয়ে হয় কিনা। উঠে দাঁড়ালো অনিমা এবং এক পা এগোতেই টলকালো। কুঁজ হয়ে গেল ভারসাম্য ঠিক করার জন্য। রিনা আর শবনম দ্রুত দুই পাশে চলে আসলো ওকে ধরতে, তবে অনিমা 2 হাত তুলে বাধা দিল ওদের। তারপর আরিশার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, দেখো আরিশা, ইউ হ্যাভ ইয়োর ওয়ার্ড। আমি এটা চালাতে পারলে তুমি কিন্তু আমার ফ্রেন্ড হবা, রাইট? রাইট। ওকে দেন ওয়াচ মি। এই বলে হুট করে সোজা হয়ে গেল অনিমা। চেহারায় এতক্ষণে চিন্তার রেখাটা মিলিয়ে গেল পুরোপুরি। স্কেটিং করতে শুরু করলো। এক পা করে স্পিড বাড়িয়ে দিতে থাকলো। আরিশার মুখ সম্পূর্ণ হা করে দিয়ে সাবলীলভাবে স্কেটিং করতে লাগলো পুলটাকে ঘিরে, আর তার সাথে জড়িয়ে দিল মুখ ভরা হাসি। স্কেটিং না থামিয়ে আরিশার দিকে তাকিয়ে বলল, কি মামুনি, এখন আমি তোমার ফ্রেন্ড হতে পারবো? দেখি তো আরিশা আমাকে ধরতে পারে কিনা। ততক্ষণে ছোট্ট আরিশা খুব মজা পেয়ে গেছে। হাসতে হাসতে অরুণিমার পেছনে দৌড় লাগালো ও সেটা দেখে অরুণিমা আরও জোরে স্কেটিং করতে লাগলো। অভিনব এই ছোঁয়াছুঁয়ির খেলায় মেতে উঠল দুজন। ধ্রুব গাড়ি থেকে নেমে হাসির আওয়াজ পেল। আরিশা খিলখিল করে হাসছে শুনেই ধ্রুবর ছোটেও হাসি ছড়িয়ে পড়ল। তবে আরিশার সাথে আরও কেউ হাসছে, সেই হাসিটাও চিনতে পারল ধ্রুব। গতকাল শুনেছ হাসির আওয়াজগুলো পুলের সাইড থেকে আসছে দেখে ধ্রুব আফসারের হাতে ব্রিফকেস আর কোটটা দিয়ে নিজের বাড়ির পেছন দিকে হাঁটা দিল। আরিশা অনিমার সাথে ছোঁয়াছুঁয়ি খেলায় বেশ মজা পেয়ে গেছে। ইতিমধ্যে ওদের সাথে রিনা আর শবনম যোগ দিয়েছে। সবাই মিলে অনিমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওকে পায় কে? স্কেটিং যে অনিমা পারদর্শী সেটা সবাই এতক্ষণে বুঝে গেছে। হাসতে হাসতে বাকি 3জনকে খেপাতে লাগলো অনিমা। কি হলো, আমাকে ধরতে পারছে না? ধরো ধরো ধরো, এই যে আমি। এর মধ্যে ধ্রুব পুলের কাছে চলে এসেছে। অনিমার স্কেটিং করা দেখে প্রথমে ভীষণ অবাক এবং তারপর মুগ্ধ হলো। প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে এক পাশে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করতে লাগলো। হঠাৎ আরিশা দেখে ফেল ধ্রুবকে। অনিমা তখন ব্যাক স্কেটিং করছিল। ওর চেহারা ছিল আরিশার দিকে আর পিঠ ছিল ধ্রুবর দিকে। ধ্রুবকে দেখে আরিশা চিৎকার দিয়ে উঠল, বাবা বাবা। অমনি ভরকে গেল অনিমা। পেছনে তাকিয়ে ধ্রুবকে দেখতে পেলেও সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে নিজেকে থামাতে চাইল, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। ধ্রুবর অনেক কাছে চলে এলো অনিমা, আর সেই কারণে নার্ভাস হয়ে ভারসাম্য হারিয়ে ফেলল নিজের। ঘটনাটা এতটা তাড়াতাড়ি ঘটল ধ্রুব চোখের সামনে যেও কিছুই বুঝে উঠতে পারল না। অনিমা অনেক স্পিডে চালাচ্ছিল, ওকে দেখে বোধহয় থামাতে চেয়েছিল মেয়েটা, কিন্তু ধ্রুবর অনেক কাছে চলে এসেছে তখনই ধ্রুব লক্ষ্য করলো অনিমা ভারসাম্য হারিয়ে ফেলেছে। সাথে সাথে নিজের এক হাত দিয়ে অনিমার কোমর জড়িয়ে ধরল, কিন্তু স্পিড বেশি থাকায় শেষ রক্ষাটা হলো না। ধ্রুবকে নিয়ে ফ্লোরে পড়ে গেল অনিমা। সোজাতেই ধ্রুবর বুকে আছড়ে পড়ল। চাপা একটা চিৎকার বের হলো ধ্রুবর মুখ থেকে। তারপর সব চুপ। হঠাৎ আশপাশ সব স্তব্ধ হয়ে গেছে। অনিমা ভয় ভয়ে মাথা ওঠালো ওর। সবার প্রথমেই মানুষটার চেহারাটা চোখের সামনে পড়ল। ধ্রুব ওর দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত এভাবেই কাটলো দুজনের মাঝে। এরপর জ্ঞান ফিরল অনিমার। তাড়াতাড়ি উঠে যেতে চাইল ও, এবং তখনই বুঝলো ধ্রুব ওর কোমর এখনো জড়িয়ে ধরে আছে। ধ্রুব সাথে সাথে কোমরটা ছেড়ে দিলে অনিমা উঠে বসলো। নিজে উঠে আসলো ধ্রুব, তবে উঠে দাঁড়ালো না, পাশেই বসে রইল অনিমার। মেয়েটার চেহারা থেকে রক্ত সরে গেছে একদম। ভয়ের থেকে বেশি বোধহয় বিব্রত বোধ থেকে হয়েছে এটা। তাই আলতো সুরে জিজ্ঞেস করলো ওকে, আপনি ঠিক আছেন তো? কোথাও ব্যথা লেগেছে? অনিমা মাথা নিচু করে রইল, কিছু বলতে পারল না। তখন ইতিমধ্যে ওদের মাঝে আরিশা এসে দাঁড়িয়েছে। বাবা, আন্টি, আর ইউ অলরাইট? ডিড ইউ গেট হার্ট?
আরিশার কথাই দুইজন একসাথে বলে উঠল। নো মা। নো মা। সাথে সাথে একে অপরের দিকে তাকালো ওরা। একটা ছোট্ট হাসি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলো। অনিমা ওখানে বসে স্কেচটা খুলে ফেলে তারপর উঠে পড়লো। ধ্রুব ওর আগে উঠে গেছে, আরিশাকে কোলে তুলে নিল। তিনজনে এসে পুলের পাশে রাখা টেবিল চেয়ারে বসলো। শবনমকে ততক্ষণে নাস্তা আনতে বলে দিয়েছে ধ্রুব। অনিমা অনেকটা নর্মাল হয়ে গেছে দেখে ধ্রুব আবার জিজ্ঞেস করলো, আপনি সিরিয়াসলি ব্যথা পাননি তো কোথাও? গোড়ালিতে ব্যথা হচ্ছে? হেসে দিল অনিমা। এবার ধ্রুবর প্রশ্নের জবাব দিল, না, আমি ঠিক আছি, ব্যথা পাইনি। আপনি ঠিক আছেন তো? সরি, আমার জন্য আপনাকে এভাবে পড়তে হলো। আই এম রিয়েলি সরি। প্লিজ ডোন্ট বি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। বাই দ্য ওয়ে, আপনি অনেক ভালো স্কেটিং করেন। আরিশা ধ্রুবর কথায় তাল মেলালো। আসলে বাবা, আন্টি খুব ভালো স্কেচিং করে। আমার অনেক মজা লেগেছে আজকে। আই হ্যাভ আ লট অফ ফান। জানেন আন্টি, আমার বাবাও খুব সুন্দর স্কেটিং পারে। একদিন আপনারা দুজন স্কেটিং কম্পিটিশন করবেন, ওকে? হেসে দিল ধ্রুব আর অনিমা। তখন অনিমা আরিশাকে জিজ্ঞেস করলো, কিন্তু সেই কম্পিটিশন করতে হলে তো আমাকে এখানে আসতে হবে, আর সেটা তখনই পসিবল যখন আপনি আমাকে আপনার ফ্রেন্ড বানাবেন। সো অ্যাম আই ইয়োর ফ্রেন্ড নাও? খিলখিল করে হেসে দিয়ে অনিমার দিকে হাত বাড়িয়ে দিল আরিশা। ওকে আন্টি, উই আর ফ্রেন্ডস নাও। জোরে হেসে দিল অনিমা। আরিশার হাত ধরে ঝাঁকিয়ে ওকে কোলে তুলে আদর করলো। ধ্রুব সব খেয়াল করছিল। অনেকদিন পরে এই বাড়ির বাহিরেই কারোর সাথে আরিশাকে প্রাণ খুলে মিশতে দেখলো। এত ভালো লাগলো ওর এই দৃশ্য দেখে যে ভাষায় প্রকাশ করার মতো না। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো শবনম, সাথে রিনাও আসলো আরিশাকে ফ্রেশ করাতে নিয়ে যেতে। আরিশা চলে যাওয়ার পর ধ্রুব অনিমার সাথে কথা বলতে শুরু করলো। আপনি আসলেই ভালো স্কেটিং করেন। কোথায় শিখেছেন এটা? আমার মা মাস্টার্স করতে বাইরে গিয়েছিলেন 1.5 বছর। আমার মা মাস্টার্স করতে বাইরে গিয়েছিলেন 1.5 বছরের জন্য। আমি আর আমার ছোট ভাই মায়ের সাথেই ছিলাম। বাবা আসা যাওয়ার মাঝে থাকতেন। এখানে আমরা স্কেটিং করা শিখেছিলাম। ও ওয়াও, দ্যাটস গ্রেট। আমি আর আমার বড় ভাই একসাথে স্কেটিং শিখেছিলাম। এখানে খুব প্র্যাকটিস করতাম আমরা। ও, কিছুক্ষণ চুপ থাকলো দুজন। অনিমা খেয়াল করলো ধ্রুব যেন কোনো চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে আবার নিজেকে সামনে অনিমার সাথে কথা চালালো। আরিশা আপনার সাথে ফ্রেন্ডলি হচ্ছে দেখে ভালো লাগলো খুব। হ্যাঁ, আরিশা কালকে আমার সাথে কথা বলেছে। ওর কথায় বুঝলাম টিচার্সদের নিয়ে ওর মাঝে একটা ফোবিয়া কাজ করে বোধহয়। তাই আমি চিন্তা করেছি ওর ফোবিয়াটা আগে দূর করব। তারপর পড়াশোনাটা ধরতে হবে, না হলে ও আবার রিটালিয়েট করবে। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন, অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল সাকসিড। হেসে দিল অনিমা। থ্যাঙ্কস। মোমো, সন্ধ্যা হয়ে গেছে, আমার যেতে হবে। আরিশাকে যদি একটু ডেকে দেওয়া হচ্ছে তো। হ্যাঁ শিওর শিওর, আমি ডেকে দিচ্ছি। ধ্রুব এক পা সামনে এগিয়ে আবার আগের জায়গায় ফিরে এলো। আপনি শিওর কোথাও ব্যথা পাননি তো? আই মিন বাসায় একা যেতে পারবেন, নাকি ড্রাইভারকে বলবো আপনাকে নামিয়ে দিয়ে আসতে? লজ্জা পেয়ে হেসে দিল অনিমা। আই ফাইন, ডোন্ট ওয়ারি। ও ওকে, আসি তাহলে। আধা ঘন্টা পর অনিমা আরিশার সাথে দেখা করে বের হয়ে আসলো। ঠিক হয়েছে অনিমা ওর সাথে সপ্তাহে 4 দিন খেলতে আসবে। ছোট্ট নিষ্পাপ মেয়েটা খুব খুশি হয়েছে নতুন খেলার সাথী পেয়ে। আর অনিমার মনে আজ পরম একটা শান্তি বয়ে গেছে আরিশার সেই খুশিটা দেখে। মেয়েটার মায়াজালে বেঁধে যাচ্ছে অনিমা। রাতের বেলা রাহিলা বেগম ধ্রুব রুমে এসে ওকে পেলেন না। এই সময় ছেলেটা কোথায় যাবে? ধ্রুব ছাদে হাঁটছে। বৈশাখ মাস চলছে এখন। সারাদিন কাঠফাটা গরম থাকলেও রাতের বেলায় আকাশ কালো হয়ে আসে, মেঘ জমে। গতকাল বিদ্যুৎও চমকেছিল, তবে বৃষ্টি হয়নি। আজও আকাশে বৃষ্টির ডাকে দিচ্ছে, কি যেন হয় কিনা। এই রকম আবহাওয়ায় মন খারাপ থাকে ধ্রুবর। খুব একা একা লাগে। অতীতের অনেক কিছু আয়নার মতো চোখের সামনে ভেসে বেড়ায়। আগে এরকম সময়গুলোতে এই ছাদে ওরা তিনজন কত মজা করত। ধ্রুব, রৌদ্র আর মিথিলা, তিনজনেরই বৃষ্টি খুব ভালো লাগতো। আকাশ কালো হয়ে আসলে যেখানে অন্যেরা বলতো আজ ওয়েদার খারাপ, সেখানে এই তিনজন খুশি হতো খুব। অধীর আগ্রহে অপেক্ষা করতো কখন ঝরবে আকাশ থেকে বৃষ্টির ঝর্ণা। কিন্তু এখন ধ্রুবর এই একাকিত্ব জীবনে বৃষ্টি ধারা ওর মনটাকে ছুঁতে পারে না। আকাশ কালো হলে ও বাইরে বের হয় ঠিকই, তবে সেটা উপভোগ করতে না, সেই হারিয়ে যাওয়া চমৎকার সময়গুলোকে খুঁজতে। কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে যায় ধ্রুব। আজও তার ব্যতিক্রম হলো না। ছাদ থেকে নামতে গিয়ে মায়ের সাথে দেখা হলো। ওর রুম থেকে বের হচ্ছেন মা। আম্মু আমাকে খুঁজছিল নাকি?
হ্যাঁ বাবা, ছাদে গিয়েছিলি নাকি? হ্যাঁ, ও, বলো কি ব্যাপার? আমেরিকা থেকে মিন্টুর ফোন এসেছিল আজকে বিকেলে। কেমন আছেন মামা মামি? রানিয়া রাদিফরা ভালো আছে? আছে ভালো, সুখবর আছে একটা। রানিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ওদের কমিউনিটির ভিতরেই, রানিয়ারই পছন্দ। আরে এটা তো খুবই ভালো নিউজ। তা বিয়ে কবে? জুনের 3 তারিখে ডেট পড়েছে। মিন্টু ফোন দিয়েছিল যাতে আমরা অন্তত 1 মাস আগে এসে বিয়েতে সাহায্য করি। হুম, মামা মামি তো ওখানে একা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তোমার আর আরিশার ভিসাটা লাগিয়ে দিই আগে। আমি তো 1 মাসের জন্য যেতে পারবো না, এত সব কাজ রেখে বিয়ের আগে আগে চলে আসবো। ঠিক আছে, তাই কর। ধ্রুব শোন, আরেকটা কথা ছিল। হুম, বলো। চুপ হয়ে গেলেন রাহেলা বেগম। ধ্রুব মায়ের দিকে তাকে অবাক হয়ে বলল, কি হলো মা, বলো কি বলবে। বাবা, তোর বিয়ে নিয়ে কি চিন্তা করলি? মুহূর্তের মাঝে শক্ত হয়ে গেল ধ্রুব। ভ্রুজোড়া সোজা হয়ে গেল ওর। মায়ের কথার কোনো উত্তর দিল না ও। রাহেলা বেগম বুঝলেন ছেলে রেগে গেছে, তারপরেও হাল ছাড়লেন না তিনি। বাবা, এভাবে চুপ থাকলে তো এটা সমাধান হবে না। তোকে তো নিজের জীবনটা গড়তে হবে নাকি? আমার জীবনে আরিশা আছে মা, আর কিছু লাগবে না আমার। এটা কেমন কথা বলিস তুই ধ্রুব? তোর একটা ব্যক্তিগত জীবন আছে না? তোর নিজের খুশির কি হবে? আরিশাই আমার খুশি। রেগে গেলেন রাহেলা বেগম, সাথে কেঁদেও ফেলেন। চুপ কর ধ্রুব। আরিশাকে নিয়ে তোর একার চিন্তা নেই, আমাদের সবার চিন্তা আছে। তাই বলে কারো জীবন তো থেমে নেই। আরিশারও জীবন চলছে, চবে। তো তুই কেন নিজেকে এইভাবে আটকে রেখেছিস? কেন আগাতে পারছিস না? কথা এক মুহূর্তের জন্য থামালেন রাহেলা বেগম, তবে কান্না থামেনি তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, 2.5 বছর আগে সেই দিনটা আমার বাড়ির সব সুখ এক নিমিষেই কেড়ে নিল। আমার বড় ছেলে, আমার বৌমা, সবাইকে দূরে সরিয়ে নিল। আর আমার ছোট্ট ছেলেকে আমি কাছে পেয়েও সেই দিনের পর থেকে হারিয়ে ফেললাম। এ কেমন জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আর নিতে পারছি না। মুহূর্তেই হামা করে কান্নায় ভেঙে পড়লেন রাহেলা বেগম। ধ্রুব দ্রুত মাকে সামলে নিল, নিজের রুমে নিয়ে যেই খাটে বসালো তাকে, নিজে ওনার পায়ের কাছে বসলো। রাহেলা বেগমের কান্না থামছে না। ধ্রুব মায়ের হাত ধরে বলল, মা, কে বলেছে তোমায় তোমার ছোট ছেলেকে তুমি হারিয়ে ফেলেছো? আমি আছি তোমার কাছে মা। রাহেলা বেগম ছেলের মুখটা নিজের হাতে নিলেন। তাহলে নিজেকে এত কষ্ট কেন দিচ্ছিস তুই বাবা? নিজের লাইফটা নষ্ট করিস না এভাবে। একটা বিয়ে করে নিজের সংসার শুরু কর। আমি জানি সেই দুর্ঘটনা আজও তোকে কষ্ট দেয়। তুই এখন একা সেই কষ্টগুলো পাচ্ছিস, কিন্তু যখন তোর জীবনে আরেকজন আসবে, তোর কষ্টগুলো কমিয়ে দিবে সে। তোর সাথে ভাগাভাগি করে নিবে সেই দুঃখ। আরিশার কি হবে মা? সেই মানুষটা আমাকে আপন করে নিলেও যদি আরিশাকে না নেয় তাহলে কি হবে? তুমি খুব ভালোভাবেই জানো কেন আরিশাকে নিয়ে আমি বেশি চিন্তিত। এই রিস্ক আমি নিতে ভয় পাই মা। একটু চুপ থেকে আবার বলল ধ্রুব, মা, আমি আগে বলেছি তোমাকে আমার বিয়েতে অমত নেই। তবে যে আমাকে বিয়ে করবে তার আগে আরিশার মা হতে হবে, তারপর সে আমার স্ত্রী হওয়ার মর্যাদা পাবে। এরকম কাউকে যদি খুঁজে আনতে পারো আমি বিয়েতে রাজি আছি। রাহেলা বেগম ছট করে ছেলের দিকে তাকালেন। সত্যি তুই বিয়ে করবি? আমার শর্ত মানা হলে করব। ঠিক আছে, তোর শর্ত অনুযায়ী আমি মেয়ে খুঁজবো। যদি মিলে যায় সব কিছু, তখন কিন্তু আর মানা করতে পারবি না। রাজি? হালকা হেসে বলল ধ্রুব। রাজি। রাহেলা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে পানি জমে থাকলেও তার ঠোঁটের হাসি সারা মুখে ছড়িয়ে পড়েছে। ধ্রুব মাকে খুশি করতে পেরে শান্ত বোধ করলো। পরদিন বিকালে অনিমা আসলে আরিশা নিজেই ওকে রিসিভ করলো। দৌড়ে এসে ওর কোমর জড়িয়ে ধরলো বাচ্চাটা। রাহেলা বেগমের রুমের দরজা খোলা ছিল, স্পষ্ট দেখতে পারলেন আরিশা কি করলো অনিমার সাথে। দেখে ভীষণ অবাক হলেন তিনি। আরিশা অনিমাকে টেনে উপরে ওঠানোর পর নার্গিসকে ডাকলেন রাহেলা বেগম। জি ম্যাডাম। অরণিমার সাথে আরিশা মনে হয় খুব মিশে গেছে। জি হ্যাঁ ম্যাডাম, অর্ণিমা মিস খুবই মিশুক আর বাচ্চাদের সাথে ভালোই মিলেমিশে যেতে পারেন। আরিশা মামুনির সাথে দুদিনেই বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন তিনি। বাহ, ভালোই তো। দাদুমণি ভালো লাগাটাই বড় ব্যাপার। আচ্ছা যাও, তুমি বিকেলের নাস্তা রেডি করো। আর শোনো, ধ্রুব এসেছে। হ্যাঁ ম্যাডাম, স্যার এসেছেন একটু আগে, ফ্রেশ হতে গেছেন রুমে। আচ্ছা যাও।
আরিশা অনিমাকে নিয়ে নিজের রুমে আসলো। আন্টি, আজকে আপনাকে আমি আমার ডলস কালেকশন দেখাবো। তাই নাকি? চলো তো দেখি। আরিশা রুমের কোনায় রাখা একটা ডল হাউস খুলে ও ডলগুলো বের করতে লাগলো। ও ওয়াও আম্মু, তোমার ডলসগুলো অনেক সুন্দর। আমার তো খুব ইচ্ছে করছে এগুলো দিয়েই খেলতে। অনিমার কথায় খুব উত্তেজিত হয়ে বলল আরিশা। আসলে আমার সাথে খেলবা তুমি? অবশ্যই, তার জন্যই তো এসেছি, তাই না? ইয়েস ইয়েস, চলো খেলি। আসতে পারি? আরিশা আর অনিমা দুজনেই তাকালো ধ্রুবর দিকে। বাবা দেখো, আমি আন্টির সাথে খেলছি। তাই তো দেখলাম, খুব মজা হচ্ছে না? ইয়েস আন্টি, ইজ আ লট অফ ফান। দ্যাটস গ্রেট। অনিমা হেসে আদর করে দিল আরিশাকে। আরিশা তখন অনিমাকে বলল, আন্টি জানেন, বাবা এই উইন্টারে সিঙ্গাপুর গিয়েছিল, তখন আমার জন্য একটা খুব সুন্দর স্নো হোয়াইট ডল নিয়ে এসেছে। ওটা দিদার রুমে রাখা, দাঁড়ান আমি নিয়ে আসছি। বলেই দৌড় দিল আরিশা। ধ্রুব ততক্ষণে রুমে ঝুঁকে গেছে, অনিমার পাশে এসে বসলো। আপনি খেলার ছলে আরিশাকে পড়াচ্ছিলেন। আ ভেরি স্মার্ট অ্যাপ্রোচ, আই মাস্ট সে। ধ্রুবর দিকে তাকিয়ে হেসে ফেলল অনিমা। ধ্রুব ওকে দেখে হাসছে। এক মুহূর্তের জন্য সেই হাসির দিকে চোখ আটকে গেল অনিমার। প্রথম দিকে না লক্ষ্য করলেও গত 2 দিনে বেশ কাছ থেকে চেহারাটা দেখেছে। বেশ হ্যান্ডসাম দেখতে মানুষটা, হালকা লম্বাটে, মুখের গড়ন, চোখ দুটো বেশ বড়, নাকটাও চোখা মুখের সাথে মানিয়েছে। আর হাসিটা পুরো বাচ্চাদের মতন। হাইটে 6 ফিটের কাছাকাছি তো হবেই। অনিমা খেয়াল করলো ধ্রুব ওর দিকে একইভাবে চেয়ে আছে। সাথে সাথে অন্যদিকে তাকালো অনিমা। ধ্রুব সরিয়ে নিল নিজের দৃষ্টি। দুজনেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। দুজনের মাঝে ভারী পরিবেশটা হালকা করতে ধ্রুব হেসে বলল, আচ্ছা, আপনারা দুজন তাহলে কন্টিনিউ করেন, আমি পরে আসবো। ধ্রুব বের হয়ে গেল রুম থেকে। ও চলে যাওয়ার পর নিজেকে গালমন্দ করলো অনিমা। আ এভাবে তাকায় নাকি কেউ? অর্ণিমা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ছি ছি ছি, না জানি কি মনে করলেন উনি। তবে গালমন্দ করলেও মনের মাঝে কোথায় যেন একটা ভালো লাগা ছুঁয়ে গেল অনিমার। গতকাল রাতেও নিজের রুমে বসে এই চিন্তাটা এসেছিল। আরিশাকে নিয়ে ভাবতে ভাবতে মনের অজান্তে চেহারাটা সামনে চলে এসেছিল। দুজনের একসাথে পড়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠেছিল। লজ্জায় পড়ে গিয়েছিল অনিমা। তখন জোর করে খেয়ালগুলো বের করে দিয়েছিল মাথা থেকে। এই মুহূর্তে আবার সেগুলো বাসা বাঁধছে। আরিশার পায়ের আওয়াজে অনিমা নড়ে উঠল। আন্টি, এই যে দেখো কত সুন্দর পুতুলটা। হেসে ফেলল অনিমা। আরিশার সাথে খেলায় যোগ দিল আবার। এভাবে করেই পরের 2টা সপ্তাহ পার হলো। অনিমার সাথে আরিশা আগের থেকে আরও বেশি মিশে গেছে। এখন আপনি থেকে তুই বলা শুরু করেছে অনিমাকে। গত 2 দিনে আস্তে আস্তে ওর সামনে পড়ার বই আনতে পেরেছে অনিমা। তাতে মানা করেনি আরিশা, বরঞ্চ মজা পেয়েছে এতে। অনিমা খেলার ছলেই জেনে নিয়েছিল আরিশার পছন্দের বিষয় কোনটা। আন্টি, আমার সায়েন্স পড়তে অনেক বেশি ভালো লাগে, অনেক ইন্টারেস্টিং। এটা শুনে অনিমা আরিশাকে ইন্টারনেট থেকে ক্লাস 12 এর সায়েন্স ভিডিও দেখাতে শুরু করলো। এটাতেই খুব মজা পেল আরিশা। অনেক প্রশ্ন করতে থাকলো অনিমাকে, আর সেগুলোর উত্তরে যোগান দিতে থাকলো অনিমা। আরিশাকে পড়াতে এসে প্রতিবারই অনিমার দেখা হতে লাগতো ধ্রুবর সাথে। হালকা পাতলা কথা, 1-2টা হাসির আলাপের মাঝে সীমাবদ্ধ রইল ওরা। তবে অনিমার মনে সে ভালো লাগার ছোঁয়াটা কেন যেন দিন দিন একটু একটু করে বাড়তে লাগলো। আর লাগবেই বা না কেন, ধ্রুবর ব্যক্তিত্ব ভীষণ আকর্ষণীয়। এক হাসি দিয়েই তো মনে হয় মেয়েদের কুপকাত করে ফেলেও। অন্তত অনিমার এটাই ধারণা। এই হাসির প্রেমী বোধহয় আরিশার মাও পড়েছিল। কিন্তু এখন তিনি কোথায়? এই বাসায় গত 3 সপ্তাহে ওনাকে নিয়ে একটা কথাও শোনেনি অনিমা। অবাক ব্যাপার তো, ওনার আর আরিশার বাবার কি ছাড়াছাড়ি হয়ে গেছে, নাকি উনি মারা গেছেন? মারা গেলে তো অ্যাটলিস্ট কোথাও একটা ছবি থাকতো, কিন্তু সেরকম কিছু চোখে পড়েনি অনিমার। মনে আস্তে আস্তে এসব প্রশ্ন বাসা বাঁধছিল। তবে কাকে জিজ্ঞেস করবে তা বুঝতে পারছিল না অনিমা। কি আবার কি মনে করে বসে, এটার চিন্তাও ছিল ওর মাথায়। তাই চুপ ছিল। তবে ভাগ্যই বোধে যাচ্ছিল এসব প্রশ্নের উত্তর অনিমা পেয়ে যাক। সেদিন অনিমা পড়াতে এসে দেখে আরিশাতে ডাইনিং রুমটায় অনেক বেলুন রাখা। আফসার বেলুন ফোলাচ্ছে আর আরিশা সেগুলো দিয়ে খেলছে। অনিমাকে দেখে দৌড়ে আসলো আরিশা। আন্টি আসো, আজকে আমার বাসায় পার্টি আছে। কিসের পার্টি মা? বার্থডে পার্টি। তাই নাকি? কার বার্থডে আজকে মা, তোমার? আরিশা একটু শান্ত গলায় বলল, না, আজকে আমার আব্বুর বার্থডে, বাট কেকটা আমি কাটবো। শেষের কথা বলতে গিয়ে একটু হেসে দিল আরিশা। অনিমা হেসেই জিজ্ঞেস করলো, তুমি কাটবা কেন মা?
বাবা আজ বাসায় নেই, বাবার হয়ে তুমি কেটে দিবা? আবার ছোট বাচ্চাটার মুখটা কালো হয়ে আসলো। আমার বাবা তো হেভেনে থাকে আন্টি, উনি তো এসে কেক কাটতে পারবে না, তাই আমি ওনার কেকটা কেটে দেই। অনিমা থমকে দাঁড়িয়ে রইল আরিশার সামনে। কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল ওর। এরপর একটা একটা করে প্রশ্ন আসতে লাগলো সামনে। আরিশার বাবা মারা গেছে মানে কি? এত ছোট একটা বাচ্চার জীবনে কি হয়েছে? আর সবচাইতে বড় প্রশ্ন হলো, আরিশা বাবা যদি বেঁচে নেই তাহলে ধ্রুবকে ও বাবা কেন ডাকে? আফসার ওদের দুজনের কাছাকাছি দাঁড়িয়েছিল। অনিমা চেহারা দেখে ওর মনের ভিতর কি চলছে স্পষ্ট বুঝে ফেলো। আরিশাকে কি না কি জিজ্ঞেস করে ফেলবে এই ভাই তাড়াতাড়ি পরিস্থিতি সামলাতে এগিয়ে আসলো। আরিশা মামুনি, দেখো তো নার্গিস আন্টির কেক বানানো কত দূর হলো? এখন তো মনে হয় আন্টি ডেকোরেট করছে। তোমার ফেভারিট চকলেট নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য। যাও আন্টির কাছ থেকে নিয়ে নাও, যাও যাও। আরিশা দৌড়ে ভেতরে চলে গেলে আফসার অর্ণিমাকে বলল, মিস, আপনি এদিকে চলে আসেন। বাবুর সামনে আমরা আসলে এগুলি নিয়ে বেশি কথা উঠাই না, সো ওর সামনে রেক করাটা ঠিক হবে না। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আফসার ভাই, আরিশা কি বোঝালো আমাকে? আরিশা মামুনি যা বলেছে সত্য বলেছে। আসুন আমার সাথে, আমি সব বলছি। আপনি কে? আফসার অর্ণিমাকে বাড়ির বাহিরের বড় ফোয়ারাটার কাছে নিয়ে আসলো। ওখানে পাশে একটা শ্বেত পাথরের বেঞ্চ বানানো আছে। অর্ণিমাকে বসতে বলল। আফসার ওটাতে অর্ণিমা বসে জিজ্ঞেস করলো, আসলেই কি আরিশার বাবা বেঁচে নেই আফসার ভাই? না মিস, আমাদের মামুনির বাবা মা কেউ বেছে নেই। বুকে জোরে ধাক্কা খেলো অনিমা। ভেতর থেকে কেঁপে উঠল ওর সারা শরীর। এই কয়েকটা দিনই ছোট বাচ্চাটার অনেক কাছে চলে এসেছে ও। এখন আরিশাকে খুব আপন লাগে অনিমার। আর সেই নিষ্পাপ মেয়েটার সাথে ভাগ্য যে এরকম নির্মম খেলা খেলেছে সেটা চিন্তা করেই গায়ে কাটা দিচ্ছে ওর। আফসারের দিকে তাকালো। তাহলে আরিশা যে মিস্টার ধ্রুবকে বাবা ডাকে? ধ্রুব স্যার আরিশার চাচা হন। ধ্রুব স্যারের বড় ভাই রুদ্র স্যার আরিশার পিতা। আবার দুজনের মাঝে নীরবতা ছেয়ে গেল কিছু মুহূর্তের জন্য। তারপর আবার আফসারকে জিজ্ঞেস করলো অনিমা। কিভাবে হলো এসব? আফসার এক দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো। আজকে যে আপনি দালান কোঠাটা দেখতে পাচ্ছেন কত নীরব, তাই না? 2.5 বছর আগেও এর চেহারা একদম ভিন্ন ছিল। এটা তখন একটা বাসা ছিল যেখানে সুখী পরিবার থাকতো। আমাদের বড় স্যার মনির খান ছিলেন খান ইন্ডাস্ট্রির কর্ণধার। তিনার বাবা আর তিনি মিলে এবিসিএল এম্পায়ার বানিয়েছিলেন। মনির স্যারের 2 ছেলে, বড় ছেলে মেহরাজ খান রুদ্র আর ছোট ছেলে মেহরাব খান ধ্রুব। রুদ্র স্যার আর ধ্রুব স্যারের মাঝে বয়সের ব্যবধান ছিল 4 বছরের। তবে বয়সটা কখনো 2 ভাইয়ের বন্ধুত্বের বাধা হয়ে দাঁড়ায়নি। আমিও ওনাদের সাথে বড় হয়েছি, আমি দেখেছি। বিশ্বাস করেন তাদের মাঝে এত মিল আজকের মধ্যে সম্পর্কের মাঝে বিরল। রুদ্র স্যার ধ্রুব স্যারের প্রচুর খেয়াল রাখতেন, আগলে রাখতেন তাকে সব সময়। নিজের বন্ধুদের মাঝেও ছোট ভাইকে পাশে রাখতেন তিনি। আর ধ্রুব স্যারও যখন বন্ধুর গ্রুপ হওয়া শুরু করলো, তিনিও ঠিক তার বড় ভাইয়ের সাথে একই কাজ করতে লাগলেন। আর এই কারণেই রুদ্র স্যারের মিথিলা ম্যাডামের সাথে পরিচয় হয়। মিথিলা ম্যাডাম? আমাদের আরিশা মামনির মা, রুদ্র স্যারের স্ত্রী। মিথিলা ম্যাডাম ধ্রুব স্যারের ইউনিভার্সিটির লাইফের বেস্ট ফ্রেন্ড ছিলেন। দুজনের বন্ধুত্ব ছিল দেখার মতো। যেহেতু ধ্রুব স্যার রুদ্র স্যারকে নিজেদের বন্ধুদের সাথে সবসময় পরিচয় করিয়ে দিতেন, তাই মিথিলা ম্যাডামের সাথেও রুদ্র স্যারের দেখা হয়েছিল। প্রথম দেখাতেই মিথিলা ম্যাডামের প্রেমে পড়ে যান রুদ্র স্যার। আহ, কি সেই প্রেম! মিথিলা ম্যাডামকে প্রপোজ করতে তিনি একটুও সময় নেননি। যখন মিথিলা ম্যাডাম হ্যাঁ বলল, তখন থেকে চলো তাদের মাঝে এক প্রখর প্রেম। 2 বছরের মাথাতে সেই প্রেম পরিণত হলো বিয়েতে। এই বাড়ির বড় বউ হয়ে আসলেন মিথিলা ম্যাডাম। সজা হাস্যোজ্জ্বল মিথিলা ম্যাডাম
এই বাড়িটাকেও তার হাস্য উজ্জ্বল করে রাখতেন। এই সব কিছুর মধ্যে খুশি ছিলেন আমাদের ধ্রুব স্যার। আর কেনই বা হবেন না? বড় ভাই তো গভীর বন্ধু ছিলেনই, বাবির রূপে নিজের বেস্ট ফ্রেন্ডকেও পেলেন তিনি। এই তিনজন সারাটা দিন বাসা মাতিয়ে রাখতেন। এনাদের তিনজনের সবথেকে পছন্দের জিনিস কী ছিলেন জানেন? বৃষ্টি। আকাশ যদি কখনো কালো হতো, এই তিনজনকে বাসার ভিতরে খুঁজে পাওয়া যেত না, কারণ তাদের বা পুলের পাড়ে জড়ো হতেন। গল্প করতে করতে বৃষ্টির অপেক্ষা করতেন, তারপর বৃষ্টি আসলে ভিজতেন। ধ্রুব স্যার এই ঝর্ণাটা মিথিলা ম্যাডাম আর রুদ্র স্যারের জন্য তাদের ইউনিভার্সিটির গিফট হিসাবে বানিয়ে দিয়েছিলেন। যখন বৃষ্টি না হয় এই ঝর্ণার আওয়াজে, তাতে তারা এই অনুভূতিটা নিতে পারে। এত গভীর ছিল তাদের বন্ধুত্ব। তবে বেশি খুশি মনে হয় এই বাড়ির ভাগ্যে শৈল না। আরিশা মামনি তখন মাত্র 5 বছরের। এক সন্ধ্যায় ওনারা তিনজন বাইরে গিয়েছিলেন ঘুরতে। রুদ্র স্যার, ধ্রুব স্যার আর মিথিলা ম্যাডাম। আশুলিয়ার এদিকে লং ড্রাইভে বের হয়েছিলেন তারা। গাড়ি চালাচ্ছিলেন রুদ্র স্যার। সামনে থেকে একটা মিনি পিকআপের সাথে গলা ধরে আসলো অফিসারের, জিভ দিয়ে শুকনো হয়ে যাওয়া ঠোঁটটা মুছল। রুদ্র স্যার অন দ্য স্টপে মারা যান। মিথিলা ম্যাডাম আর ধ্রুব স্যারকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। ধ্রুব স্যার পিছনে বসেছিলেন, এই কারণে ওনার মাইনর ইনজুর্ড ছিলেন। মিথিলা ম্যামকে অপরাধ করা হয়েছিল, কিন্তু ওনাকে বাঁচানো যায়নি। একটা দীর্ঘশ্বাস ফেলল অফিসার। এ ছিল এই পরিবারের বিষাদ ঘটনা। বাইরের থেকে দেখলে সব পারফেক্ট মনে হবে আপনার কাছে, তবে যতই এই বাড়ির প্রতিটা সদস্যের সাথে গভীরভাবে মিশবেন, ততই তাদের মনের কথাটা আপনাদের চোখে পড়বে, আপনার চোখে পড়বে। এই ঘটনার পর ধ্রুব স্যার অনেক দিন শক ছিলেন। সাইকিয়াট্রিস্টের কাছেও 2-3 বার যেতে হয়েছে তাকে। আস্তে আস্তে তিনি নর্মাল হয়ে এসেছেন, তাও আবার বাড়ির দিক থেকে। ভিতরে এখনও সে কতটা তাজা আছে আমরা জানি, কিন্তু স্যার এখন সেটা কাউকে বুঝতে দেন না। আর এটার একমাত্র কারণ হলো আরিশা। রুদ্র স্যার আর ম্যাডামের মৃত্যুর পর ধ্রুব স্যার আরিশার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছেন। আফটার অল তার একমাত্র ভাই আর বেস্ট ফ্রেন্ডের উত্তরাধিকারী আরিশাকে চাচ্চু থেকে বাবা বলা শিখিয়েছেন তিনি। সবার কাছে নিজের মেয়ে হিসাবে পরিচয় দেন এবং সবাইকেও তা প্র্যাকটিস করিয়েছেন। নিজের থেকেও বেশি ভালোবাসেন আরিশা মামুনিকে। আফসার কথা শেষ করে অনিমার দিকে তাকালো। অনিমার দৃষ্টি শূন্য হয়ে আসছে, তবে চোখ থেকে নিঃশব্দে অশ্রু ধরা পড়ছে ওর। ভেতরে থেকে মেয়েটা যে একদম নড়ে গেছে আফসারের বুঝতে অসুবিধা হলো না। গত 2.5 বছরও আরিশা মামুনির উপরেও অনেক জ্বর গিয়েছে। প্রথম দিক দিয়ে তো বোঝানোই যেত না ওর বাবা মা আর ওর কাছে ফিরে আসবে না। কীভাবে যে ওকে সামাল দিতাম তা মাত্র আমরাই জানি। আজও বাবা মা হারা অচেতন মনে কেঁদে ওঠে ছোট বাচ্চাটা। আমরা ওকে মানসিকভাবে খুশি রাখার জন্য আমরা ওর সব আবদার পূরণ করি। ধ্রুব স্যারের করা নির্দেশ এটা। আমাদের মামুনিটা বাইরের কারোর সাথে মিশতে পারে না, ভয় পায়। তবে সে ঘটনার পর বাবু কারোর সাথে এতটা গলে মিলে গেছে। আপনি আসার পর থেকে আমরা বাবুর মাঝে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনিমা খেয়াল করলো এত কিছু বলার মাঝেও আফসার কাঁদেনি, কিন্তু আরিশার কথাটা তুলতেই ওর চোখে পানি চলে এসেছে। আরিশা যে এবারের হৃদস্পন্দন সেটা বোঝা খুবই সহজ। নিজের চোখ মুছে উঠে দাঁড়ালো অনিমা। আফসারের সামনে যে একটা হাসি দিল। থ্যাঙ্কস আফসার ভাই, আমাকে সব কিছু খুলে বলার জন্য। ভাষায় প্রকাশ করা সম্ভব না যে আমার ভেতর এখন কেমন লাগছে। তবে উপরওয়ালার মর্জিত বোঝা কঠিন। নিশ্চয়ই তিনি আমাদের আরিশা বেবির জন্য অনেক ভালো কিছু রেখেছেন।
আর যদি আমার ব্যাপারে বলি তাহলে এটুকু বলতে পারি যে আরিশা মামুনির খেয়াল আমি সব সময় রাখবো। আমি আছি ওর সাথে। অর্ণিমার সান্ত্বনায় খুশি হল আফসার, নিজের চোখ মুছে ফেলে হেসে দিল। থ্যাংক ইউ মিস। ইউ আর ওয়েলকাম। এখন চলেন ভেতরে যাই। ডাইনিংয়ে ঢুকে অর্ণিমা আরিশাকে নার্গিসের সাথে দেখতে পেল। টেবিল সেট করেছে দুইজন। অর্ণিমাকে দেখে আরিশা দৌড়ে এলো। আন্টি, কই ছিলা তুমি? কখন থেকে খুঁজছি তোমায়। আসো, আমরা এখন কেক কাটবো। আরিশা কাছে আসতেই অনিমা কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসে আগে জড়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল। মাথার পেছনে হাতের পরশে আদরে বলিয়ে দিল। তারপর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে উঠে দাঁড়ালো অর্ণিমা। ইতিমধ্যে রাহেলা বেগম তার রুম থেকে বের হয়ে এসেছেন। অর্ণিমাকে দেখে হাসলেন তিনি। উপর থেকে ধ্রুবকেও নামতে দেখল অর্ণিমা। আরিশার কাছে এসে দাঁড়ালো ধ্রুব। চলো মা, কেকটা কেটে ফেলো। হ্যাঁ বাবা, চলো। আন্টি, আসো না। অর্ণিমা একটু ইতস্তত বোধ করলো। না মা, তোমাদের ফ্যামিলি পার্টি এটা, তোমরা মজা করো, আজকে আমি বরঞ্চ আসি। ধ্রুব অর্ণিমাকে থামিয়ে দিল। এটা কেমন কথা হলো? প্লিজ আপনি আমাদের সাথে জয়েন করেন, আমাদের ভালো লাগবে। ধ্রুবর কথা ফেলতে পারল না অনিমা, কিংবা বলা যায় ফেলতে ইচ্ছা হলো না ওর। আরিশা দুজনকে দুই হাতে ধরে টেবিলের কাছে নিয়ে আসলো। বাসার সব স্টাফরা এসে জড়ো হয়েছে টেবিলের কাছে। এত সব মানুষের মাঝে আরিশা মোমবাতিতে ফু দিয়ে কেকটা কাটলো। হাততালির আওয়াজে কিছু সময়ের জন্য রুমটা গমগম করে উঠল। আরিশা নিজের হাতে প্রথম তার দিদাকে আর তারপর তার বাবাকে খাইয়ে দিল কেক। অনিমা দাঁড়িয়ে এ সময় শুধু ধ্রুবকেই দেখছিল। এত সুন্দর চেহারায় সারাক্ষণ মানুষটা হাসি পড়ে থাকে, তবে আজ মনে হচ্ছে অনিমার এই হাসি তার দুঃখ ভুলিয়ে রাখা ঠাল না তো। কেন যেন মনের ভেতর থেকে একটা ইচ্ছা প্রবলভাবে অনুভব করতে শুরু করলো। ইচ্ছা হচ্ছিল ধ্রুবর সব কষ্টগুলো মুছে দিতে, দুঃখগুলো মিটিয়ে দিতে, এত সুন্দর হাসিটা আসল রূপে ফিরিয়ে নিয়ে আসতে। ভাইয়া, তোমার ড্রাইভিং কিন্তু দিন দিন র্যাশ হচ্ছে, একটু আস্তে চালাও। হ্যাঁ মিথিলা, তুই কিছু বলিস না ভাইয়াকে। শোনে তোর ভাই আমার কথা, বিয়ের আগেই যা অ্যাটেনশন পাওয়ার পেয়েছি, এখন তোমার কথা শুনি না। হা হা হা, কি বলো? তোমার কথা না শুনে যাব কই বলো তো? ধুর ধুবো, আজও মিথিলাকে তুমি ভাবি ডাকতে পারলে না, তাই না? হা হা হা। কোন দুঃখে ভাবি ডাকবো? আরিশা বেবিরও যখন বেবি হয়ে যাবে তখনও ওকে আমি নাম ধরেই ডাকবো, তুই করেই ডাকবো। কি রে মিথিলা, সমস্যা নাই তো তোর? না না, কোনো সমস্যা নেই। তুই আমাকে ভাবি আর তুমি করে ডাকলে বরঞ্চ অড লাগবে। এই রুদ্র, তুমি আর ধ্রুবকে এই নিয়ে খেপাবে না তো? হুকুম, তোরা দুইটা শুধরাবি না। আরে আরে, সামনের গাড়িটা তো ওই হাই বিম ক্যান দিয়ে রাখছে। ভাইয়া স্পিড কম করো গাড়ির, ভাইয়া স্পিড। রুদ্র! ধরফরিয়ে খাটে উঠে বসলো ধ্রুব। চোখ লাল হয়ে গেছে ওর। সারাটাকা ঘেমে চুপচুপ নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। এক হাত বুকের ওপর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। দুঃস্বপ্ন ছিল দুঃস্বপ্ন, যেটা একসময় বাস্তবে হয়েছিল। সেই বাস্তবের চেহারা প্রায় রাতেই দেখে ধ্রুব। সে ভয়ানক রাতের স্মৃতি এভাবেই তাড়িয়ে বেড়ায় ওকে। খাট ছেড়ে উঠে বারান্দায় যেয়ে দাঁড়ালো ধ্রুব। এখনও নিজেকে সম্পূর্ণ সামলাতে পারেনি। শ্বাস এখনও ফুলছে। কোনো পূর্বাভাস না দিয়ে হুট করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ধ্রুবর। তবে সে পানি মোছার জন্য কোনো উদ্যোগ নিল না ওর দুটো হাত। শুধুমাত্র গভীর রাতেই বারান্দায় দাঁড়িয়ে নিজেকে কান্না করার অনুমতি দেয় ধ্রুব। শুধু এই সময়টায় নিজেকে ছেড়ে দেয়ও। বাকি সময়গুলোতে আটকে রাখা মনের ভেতরের কষ্টগুলো শক্ত একটা ঢাল বানিয়ে নেয় নিজের হাসিকে। ও জানে মা আর আরিশার জন্য এই ঢালটা জরুরি। ওরা যদি কোনোভাবেও ধ্রুবর কান্না দেখে ফেলে তাহলে নিজেদের মাঝে সম্পূর্ণ ভেঙে যাবে। এই বাড়ির পরিস্থিতি এখনের থেকে আরও অনেক খারাপ হয়ে যাবে। তবে রাতের আধারে ওকে কেউ দেখবে না, তাই এই সময় পানিটাকে গড়িয়ে যেতে দেয় ও। সেই চোখের পানি নিয়ে ধ্রুব আকাশের দিকে তাকায়। ভাইয়া মিথিলা, তোমাদের দুজনে কি আমাকে, আরিশাকে, মাকে এভাবে ছেড়ে না গেলে হতো না? নিজেরা তো একসাথে উপরে বসে নিশ্চয়ই মজা করছো। আমরা যে কত কষ্টে আছি সেটা কি তোমরা দেখতে পাও? আচ্ছা, উপর থেকে বৃষ্টি নিচে পড়তে দেখতে কেমন লাগে? আমি এখনো বৃষ্টিতে ভিজি জানো, তবে আগের মতো সেই মজাটা আর পাই না। কেন আমাদের ছেড়ে এভাবে চলে গেলে তোমরা? কেন? হাওয়া করে কেঁদে ফেলল ধ্রুব। যতক্ষণ পারা যায় কাঁদল। তারপর যখন পানি শুকিয়ে গেল দু চোখ থেকে, তখন ভেতরে চলে আসলো। শুয়ে পড়ল খাটে। আশাহীন এক গভীর নিদ্রায় ডুবে গেল।
সকালবেলা ধ্রুবর উঠতে দেরি হয়ে যাওয়াতেই দ্রুত রেডি হয়ে নিচে নামলো। রাহেলা বেগম ডাইনিং টেবিলে নাস্তা ঠিক করছেন। ধ্রুব জটপট পাতে রাখা স্যান্ডউইচটা নিয়ে দৌড় দিতে গেল, তবে পেছন থেকে থামিয়ে দিলেন মা। ধ্রুব দাঁড়া, এত তাড়া করছিস কেন? মা আজ সময় নেই, দেরি হয়ে গেছে অনেক। তোর আবার দেরি হওয়ার ভয় কিসের? খান ইন্ডাস্ট্রিজের মালিক তুই। তুই যখন যাবি তখন থেকে কাজ শুরু হবে। মা এই কথাটা ভুল বলেছ। খান ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার সাথে সাথে আমি ওখানে কাজও করি এবং প্রত্যেকটা কাজ নিজের সময় মতন হয়, তাই আমারও অবশ্যই সময় মেনটেন করতে হয়। এখন যাই মা, আজ একটা ভিডিও কনফারেন্স আছে ঠিক 10টায়। আচ্ছা শোন শোন, একটা জরুরি কথা। তোর জন্য আজকে একটা মেয়ে দেখতে যাব। তুই বিকেলে। মা শোনো, তোমাকে আমি আমার শর্ত বলে দিয়েছি। খুব ভালো করে সেই সব শর্ত বুঝিয়ে যদি কাউকে রাজি করাতে পারো তাহলে ওখানেই আংটি পরিয়ে দিও, আমার দেখা লাগবে না। এটা কি বলছিস? যা বলেছি সেটাই। আমাকে এই মেয়ে দেখা দেখি ঝামেলায় টানবা না। এখন গেলাম। ধ্রুব দাঁড়া। ওহ, এখন আবার কি? রাহেলা বেগম ছেলের মুখের সামনে এসে দাঁড়ালেন। কাল রাতে আবার কেঁদেছিস তুই? হকচকিয়ে গেল ধ্রুব, চোখ সরিয়ে নিচে নামালো, আমতা করে বলল, কি কি বলছো মা? আমি কাঁদতে যাব কেন? চোখ লাল হয়ে আছে এখনো তোর বাবা। আমি তোর মা, এইটুকুও কি আমি বুঝবো না? ধ্রুব শক্ত হয়ে গেল, সাথে সাথে শান্ত গলায় মায়ের কাছে থেকে বিদায় নিল। মা আসি। ছেলে চলে যেতেই রাহেলা বেগম কেঁদে উঠলেন, নিজের রুমে চলে গেলেন তাড়াতাড়ি। বিছানায় বসে কান্নারত অবস্থাতেই হাত ওঠালেন দৌড় জন্য। ইয়া রাব্বুল আলামিন, আমার বড় ছেলেকে তো তোমার কাছে নিয়েই নিয়েছো। আমি তখন কিচ্ছু বলিনি, তোমার আদেশ মেনে নিয়েছি। অন্তত আমার ছোট ছেলেটাকে তো ঠিকভাবে বাঁচতে দাও, ওর জীবনে খুশি এনে দাও আল্লাহ। বিকালে নির্ধারিত সময়ের একটু আগেই অর্ণিমা আরিশার কাছে চলে আসলো। দোতলায় ওঠার সময় আরিশার রুম থেকে মিউজিকের আওয়াজ পেল। রুমে এসে দেখে আরিশা নাচছে ছোট ছোট পায়ের তালে। ওর নাচ দেখে অরুণিমার মনটা ভরে গেল একদম। আরিশাকে না বিরক্ত করে চুপচাপ দরজার একপাশে দাঁড়িয়ে ও নাচটা উপভোগ করতে থাকলো কিছুক্ষণ। একটু পরে নাচের তালে আরিশা হুট করে দেখে ফেলল অর্ণিমাকে। আন্টি, তুমি কখন এসেছো? যখন আমাদের আরিশা মামনিটা এত সুন্দর করে নাচছিল তখন। ও আন্টি, তুমি নাচ পারো? একটু একটু। ওয়াও, আমার সাথে নাচো না প্লিজ। এখন নাচো না প্লিজ। তাহলে আমাদের পড়াশোনার কি হবে? ডান্স শেষ হলে আমি তোমার সাথে পড়তে বসবো, ভালো মেয়ের মতো পড়বো আমি, প্রমিস। আরিশার কথাই হেসে ফেলল অর্ণিমা। আরিশার গাল ধরে বলল, বললে আমার সোনা বাচ্চাটা। আরিশা মামুনি তো এমনিতেই এই পৃথিবীর বেস্ট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নাচবো এখন। ইয়ে, চলো চলো। আরিশা নিজের পছন্দের কিছু গান ছেড়ে দিলে প্রথমে বেতালভাবে কিছুক্ষণ নাচলো দুজন। অর্ণিমার খুশি লাগছিল এটা দেখে যে বাচ্চাটা ওর সঙ্গে পেয়ে কতটা উৎফুল্ল। একসময় নিজের নাচ থামিয়ে আরিশা বলল, আন্টি, তুমি কি নাচ শিখেছো কোথাও? স্কুলে থাকতে শিখেছিলাম মা। আমাকে নাচ শেখাবা? আমি তো অত ভালো পারি না। তুমি চাইলে বাইরে নাচের ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। না, আমি তোমার কাছেই শিখবো, তুমি যা পারো তাই শেখাবে। ওলে আমার সোনা। আচ্ছা, আমিও শেখাবো তোমাকে, যতটুকু পারি ততটুকুই। ওকে? থ্যাঙ্কস আন্টি, তুমি অনেক ভালো। আরিশার থেকে একটু কম। নিষ্পাপ বাচ্চাটা খিলখিল করে হেসে দিল এই প্রশংসায়। অর্ণিমা ওকে হাত ধরে রুমের মাঝখানে নিয়ে আসলো। চলো তাহলে শুরু করি। সাধারণ কিছু নাচের মুদ্রা দিয়ে শুরু করলো অর্ণিমা। একতাল দুই তাল করে ধরতে লাগলো আরিশা। যথাসাধ্য চেষ্টা করলো অর্ণিমার সাথে তাল মেলাতে। ধ্রুব যখন বাসায় আসলো নিচতলাটা খুব চুপচাপ লাগলো ওর কাছে। কি ব্যাপার আফসার, সবাই কই? স্যার, ম্যাডাম তো আজকে একটু বাইরে গেছেন। মায়ের ওর জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা মনে পড়ে গেল ধ্রুবর। ও হ্যাঁ, মা বলেছিলেন। আর আরিশা কোথায়? তখনই ধ্রুব গানের আওয়াজ পেল ওপর থেকে। বুঝলো আরিশা ওপরে আছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে গানের সাথে নূপুরের আওয়াজও পেল। অজান্তেই কেন যেন হেসে দিল ধ্রুব। এই নূপুরের আওয়াজটা এখন খুব পরিচিত হয়ে গেছে। ভালো লাগে আওয়াজটা পেলে, কোথায় যেন একটা শান্তি খুঁজে পায়ও।
দোতলায় উঠে আরিশার রুমে এসে একটা সুন্দর দৃশ্যের সম্মুখীন হলো ধ্রুব। অর্ণিমা আরিশাকে নাচ শেখাচ্ছে, নিজেও নাচছে তালে তালে। আজ প্রথম আরিশার থেকে অর্ণিমার ওপর চোখ বেশি পড়ল ধ্রুবর। অর্ণিমার নাচ দেখতে ভালো লাগছে, কারণ খুঁজে পেল কয়েকটা পায়ের তালের সাথে মেয়েটার মুখের হাসিও যেন নাচছে। চোখের ঝিলিক ওর খুশির মাত্রাটা বুঝিয়ে দিচ্ছে। কোমর পর্যন্ত আসা চুলগুলো ঢেউ খেলছে পাল্লা দিয়ে। সেই ঠোঁটের হাসি, চোখের ঝিলিকা ঢেউ খেলানো চুলগুলো আটকে ফেলেছে আজ ধ্রুবকে।